এই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটি সংলাপ কিন্তু সবসময় একটি এক্সপোর্ট হিসেবে কাজ করে। অন্যান্য দলগুলো আমি মনে করি যে নেগোসিয়েশনের জন্যই তারা এই রাস্তাগুলো বা বার্গেনিংগুলো করছে। একটা পক্ষ সরকারের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছিল। মূল ভাইটাল ফ্যাক্টর কি? আপনার ধরুন আমাদের এই মুহূর্তে 3টি স্টেক হোল্ডার। বিএনপি যদি চায় তাহলে কিন্তু সরকার যে কোনো মুহূর্তে অসুস্থ করতে পারে। আমাদের যে সমসাময়িক রাজনীতি, সংস্কার ও নির্বাচন, আপনি যদি একটু ডিটেইলিং করেন বা একটু সবগুলো পয়েন্ট যদি একটু ছুঁয়ে যান যে আমাদের রাজনীতিতে ধারাবাহিকভাবে তারেক রহমানের সাথে মিটিংয়ের পরে রাজনীতির মোড়টার একটু পরিবর্তন হয়েছে। আমরা যেরকম রাস্তার মোড় দেখি যে একটা গাড়ি এসে আসলে কোন রাস্তায় যাবে এটা নিয়ে সবারই একটা চিন্তা ছিল, তো এখন একটা সুনির্দিষ্ট রাস্তায় গাড়িটি উঠেছে, সংস্কার বলেন আর নির্বাচন বলেন। কিন্তু তারেক রহমানের সাথে এই মিটিংয়ের পর যখন বর্তমান যারা সরকারে আছেন তারা বিবৃতি দেওয়ার পর রাজনৈতিক দলগুলোও কিন্তু একটা ভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখিয়েছে। এটার আপনার মতামত যদি একটু বিশ্লেষণ করেন ধারাবাহিক ধরে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে আমাদের গত 10 মাসের যে ধোলাচল রাজনীতির অঙ্গনে রাজনৈতিক মাঠে চলছিল, সেক্ষেত্রে ধরুন আমাদের গত ডক্টর ইউনূসের লন্ডন সফরে যে তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তারপরে আমাদের রাজনীতির একটা টার্নওভার হয়েছে, যেটা আপনি বলছিলেন। তো এখন এই রাজনীতির টার্নওভারের পরে ভিন্ন রাজনৈতিক দলগুলো যারা রয়েছে মাঠে, জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা প্রতিক্রিয়া জানাবে খুব স্বাভাবিক। কারণ রাজনীতিতে আপনার সহমত এক পার্টি আরেক পার্টির সাথে দেখাবে না, এটা খুবই সিম্পল হিসাব। তো প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এখানে ধরুন আমাদের যে মোটা দাগে যে ধোঁয়াশাগুলো, সেই ধোঁয়াশাগুলো কেটে গেছে বলে আমি মনে করি। প্রথমত হচ্ছে কি, ধরুন আমাদের এই বিএনপির সাথে যে সংঘাতটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, সেই সংঘাতটির মূল ইস্যুটা ছিল যে নির্বাচন কবে হবে। বিএনপির একটি মাত্রই টার্গেট এবং গোল সেট আপ ছিল, সেটা হচ্ছে কি ইলেকশনটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইলেকশনের সুনির্দিষ্ট রোডম্যাপ। তারা কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটি কথাবার্তায় কিন্তু তারা বলে আসছিল যে আপনার নির্বাচন কেন্দ্রিক সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। তো সেক্ষেত্রে ধরুন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুন, অনেক ধরনের ধোঁয়াশার মধ্য দিয়ে বলা হচ্ছিল ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ডিসেম্বর থেকে ছোট সংস্কার বড় সংস্কার, অনেক কিছু বলা হচ্ছিল, অনেক তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, কিন্তু আলটিমেট ফ্রেমওয়ার্কটা ছিল হচ্ছে জুন। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আলটিমেট ফ্রেমওয়ার্কটা ডিসেম্বর, উইদিন ডিসেম্বরের মধ্যে বিএনপি ইলেকশন চায়। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন সরকার কিন্তু এখন আপনি যখন কোনো একটি জায়গা লক করে দিবেন, সেই জায়গাটি তাহলে হচ্ছে কি রাজনীতিতে ভিন্ন কোনো প্ল্যান থাকে না, প্ল্যান এ বি সি ডি এবং আলোচনা বা সমঝোতার সুযোগটি থাকে না, এবং দিন শেষে এটি ইগোতান্ত্রিক জটিলতায় পরিণত হয়। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু জুন থেকে এপ্রিলের দিকে এগিয়ে আনা হয়। তারপরে সরকার একটি পথ খোলা রাখলো। তারপরে সরকারের পক্ষ থেকে যখন যে বৈঠকটি আহ্বান করা হয় এবং সেই বৈঠকে যখন জনাব তারেক রহমান বা বিএনপি সাড়া দেয়, এবং সেই বৈঠকের পরে আমরা দেখতে পেলাম যে অনেক ইফ বাট রয়েছে, যদি কিন্তু রয়েছে, কিন্তু যদি কিন্তু ভিত্তিতেও কিন্তু বিএনপি কিন্তু বলেছে যে এখন তারা ধরা যাচ্ছে যে ডিসেম্বর মধ্যে ইলেকশন হচ্ছে না, বলা হচ্ছে কি আপনার বিচার সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো যদি সন্তুষ্টি লেভেলে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে আপনার রমজানের আগে ইলেকশন হতে পারে। তো রমজানের আগে যদি ইলেকশন হতে পারে তাহলে আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি সেটি হতে পারে ধরুন ফেব্রুয়ারি 1 অথবা 2nd উইক অথবা জানুয়ারি লাস্ট উইক। তো সুতরাং বিএনপি কিন্তু তার ডিসেম্বরের অবস্থান থেকে সরে আসছে। সুতরাং এই যে রাজনৈতিক একটা সমঝোতা এবং যে নতুন একটা চিত্র আমরা নতুন বাংলাদেশে দেখতে পেলাম, যেটা হচ্ছে ধরুন গত 15-17 বছরে আমাদের রাজনৈতিক আলোচনা রাজনৈতিক টেবিলে এই ধরনের কোনো সংলাপ সমঝোতা দেখা যায়নি। যদি এই ধরনের সংলাপ সমঝোতা দেখা যেতই তাহলে 14 সালের এরকম একটি ইলেকশন হতো না, 18 সালের এরকম একটি নিশিপুট হতো না, 24 সালের আমির ডামির ইলেকশন হতো না। এবং আমাদের এই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটি সংলাপ কিন্তু সবসময় একটি এক্সপোর্ট হিসেবে কাজ করে। তো নতুন ক্ষেত্রে ধরুন এই ধোঁয়াশা যখন কেটে গেল তখন কিন্তু আমরা দেখলাম যে এখন মোটামুটি এখন আর কেউ কিন্তু কনফিউজ করতেছে না যে ইলেকশন হবে কি হবে না, বা ইলেকশনের একটি রোডম্যাপ নিয়েও খুব বেশি ধোঁয়াশা নাই। তারপরে ধরুন আপনার এই গেল একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে ধরুন যে আমাদের এই মুহূর্তে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ঐক্যমত কমিশন চলছে। তো বলা হচ্ছে জুলাই মাসের মধ্যে একটি সমঝোতা পৌঁছাবে, তারপরে জুলাই চার্টার বলুন, তারপরে বিচারক প্রক্রিয়া সেটি চলবে। তো এখন ধরা যাচ্ছে যে মোটা দাগে ধরা যাচ্ছে যে আমরা একেবারে টু দ্য পয়েন্ট, এন্ড অফ দ্য পয়েন্টে এসে পৌঁছাতে যাবো বা পৌঁছাতে সক্ষম হবো। এবং ধরুন রাজনৈতিক মাঠের মধ্যে ধরুন এরকম তীব্র প্রতিক্রিয়া সমালোচনা এগুলো চলবে, থাকবেই, রাজনীতি করার ক্ষেত্রেই থাকবে। আর এখন যেহেতু ধরুন অন্যান্য রাজনীতির যখন ইলেকশন যখন ঘনিয়ে আসে তখন দেখবেন যে আপনার নানা ধরনের জোট তৈরি হয়, নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়, নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়। তো অন্যান্য দলগুলো আমি মনে করি যে নেগোসিয়েশনের জন্যই তারা এই রাস্তাগুলো বা বার্গেনিংগুলো করছে। এবং এইটা অন্তর্বর্তী সরকারের কি একটা সাফল্য হিসেবে দেখছেন কিনা? অন্তর্বর্তী সরকার যখন কাজ করছিল বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হচ্ছিল, সরকারি কর্মকর্তা
কর্মচারীদের আন্দোলন, সেই চাপ এবং বিএনপি থেকেও মানে একটা ধারণা দেওয়া হচ্ছিল যে এই ঈদ, যে কোরবানির ঈদ চলে গেল, এরপরে সরকারকে চাপে রাখার জন্য হয়তো রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন হতে পারে। সেই জায়গায় কি এটা সরকারের পক্ষ থেকে একটা কার্ডের মতো খেলে দেওয়া হলো কিনা, যে নির্বাচনের জায়গায় একটা বিএনপিকে স্বস্তিকর জায়গায় এনে তারা একটা সুবিধাজনক পর্যায়ে চলে গেল কিনা, সেটা ভাবছেন কিনা? ডেফিনেটলি আপনার কথা রাইট। আমি সেই প্রসঙ্গে একটু ইলাবোরেট করি। ধরুন দেখুন, সরকার কিন্তু ধরেন মানে এই সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী থেকে সময় দেখবেন যে নানা ধরনের আন্দোলন কিন্তু জেকে বসেছিল, এবং বেশিরভাগ আন্দোলনে দেখা যাচ্ছিল যে সরে দোসররাই করছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরুন সরকার একটি বিব্রতকর পরিস্থিতি ছিল, মবক্রেসি যেভাবে মানে মাথাচাড়া দিয়ে উঠছিল, বা অন্যান্য যে আনুষ্ঠানিক সমস্যাগুলো। এখন আপনি একটা এক্সপেক্টর দেখেন, সেটা হচ্ছে ধরুন, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে কি, একটা পক্ষ সরকারের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছিল। আমরা নানা ইস্যুতে দেখলাম, করিডোর ইস্যু, বন্দর ইস্যু, কিংবা সেনাপ্রধানের নানা ইস্যুগুলোতে, গুম কমিশনের ইস্যুতে। তো সব বিষয়তে দেখুন, যদি এখানে মূল ভাইটাল ফ্যাক্টর কি, আপনার ধরুন আমাদের এই মুহূর্তে 3টি স্টেক হোল্ডার। আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে একটা স্টেক হোল্ডার ধরি, আমি যদি সেনাবাহিনী বা মিলিটারিদেরকে, বাহিনীদেরকে একটা স্টেক হোল্ডার ধরি, আমি যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোকে স্টেক হোল্ডার করি, জনগণের বাইরে গিয়ে, এরাও জনগণের পার্ট, কিন্তু জনগণের বাইরে গিয়ে আমি মূল 3টি স্টেক হোল্ডার ধরি, তো সেই 3টি স্টেক হোল্ডারদের রাজনৈতিক বড় স্টেক হোল্ডার কিন্তু বিএনপি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো সুতরাং বিএনপি যদি চায়, তাহলে কিন্তু এই সরকার যে কোনো মুহূর্তে অস্বস্তিতে পড়তে পারে, এটা থিওরিটিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন। তো সুতরাং এই ধরনের নানা ধরনের, এবং বিএনপি কিন্তু ঘোষণা দিয়ে আসতেছিল, যদি সরকার কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে ঈদের পরবর্তী কিন্তু আমরা কড়া আন্দোলনে যাবো, বা আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। তো সরকার এই মুহূর্তটিকে আসলে বেছে নিল। আর যেহেতু টাইমিংটা এভাবে ছিল যে লন্ডন সফরের পরে এটা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি, এটা তার 11তম সফর ছিল, তার আগে 10টি সফরে তিনি এটা রেগুলারই করেন, এবং ওনার যে গ্লোবাল একটা ফিগার, তো সেই ফিগার অনুযায়ী ওনার নানা ধরনের অ্যাক্টিভিটি থাকে, উনি একটা গ্লোবাল অ্যাম্বাসেডর। তো সেই জায়গা থেকে ওই সফরগুলোর সাথে রাষ্ট্রীয় সফর যদি আপনি যান, সেই জায়গা থেকে ধরুন আমরা অনেকগুলো সমঝোতা স্মারক হয়েছে, কিন্তু 10টি সফরে আমি খুব বেশি ইফেক্টফুল আমি দেখিনি। আমি একটু শেষ করি আপনাকে। তো সেই জায়গা থেকে ধরুন এই সফরটিও কিন্তু ধরুন তিনি বিদেশি পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছিলেন, তিনি একটা অ্যাওয়ার্ড রিসিভ করেছেন, এবং তিনি স্টার মার্ক ওনার সাথে দেখা করেনি। তো সব মিলে ঝিলে ধরুন যে বাক বদলটা হচ্ছিল, সেই বাক বদলের এন্ড অফ দ্য পয়েন্ট বা একটা গ্ল্যামারাস ইস্যু ছিল যে তারেক রহমানের সাথে বৈঠকটা, এবং এই বৈঠকটি যখন সাকসেসফুল হলো এবং একটি যৌথ বিবৃতির মাধ্যমে যে ধরুন মোটা জায়গায় আমাদের এই সমঝোতার টেবিলে আসলো, সুতরাং এটা রাজনীতির পরিবেশে, রাজনৈতিক বাতাসে একটা দারুণ সুবাতাস বইছে আমি মনে করি।